কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাস 2 নম্বর ক্লাসের দিকে এগোবো। দেখো আজকের এই ক্লাসটাতে আমরা শিখবো কি না, ধরো তুমি একটা প্রেজেন্টেশন বানালে তাকে কিভাবে খুব সুন্দর ইফেক্টিভ করা যায়। ধরো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আমরা কিভাবে জিনিসটাকে চেঞ্জ করব। এবার আমরা একটু দেখবো আগের ক্লাসে যেটা করেছিলাম যে কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডগুলোকে প্রেজেন্ট করা যায়। আরেকটা খুব সুন্দর জিনিস শিখবো, সেটা হচ্ছে রিহার্স টাইমিং। ধরো তুমি একটা প্রেজেন্টেশন বানিয়েছো, এবার তুমি ধরো যেদিনকে প্রেজেন্টেশনটা দেবে সেদিনকে তুমি অ্যাবসেন্ট আছো, তোমার হয়ে কেউ প্রেজেন্টেশনটাকে চালিয়ে দেবে। এবার প্রত্যেক স্লাইডে কত সময় যাবে, কত সময় পরে সেকেন্ড স্লাইড আসবে, কি হবে, এই রকম ধরনের জিনিসগুলোকে তুমি কিভাবে সেট করবে, সেই জিনিসগুলো আমরা শিখবো। হচ্ছে রিহার্স টাইমিং বলে একটা অপশন থাকে, সেই রিহার্স টাইমিং দিয়ে আমরা জিনিসগুলো করার চেষ্টা করবো। তো আজকের ক্লাসটাও খুব মনোযোগ দিয়ে দেখো, কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে যেগুলো কোনো প্রফেশনাল প্রেজেন্টেশন বানাতে গেলে আমাদের খুব কাজে লাগে। ধন্যবাদ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. 2 নম্বর ক্লাস করব পাওয়ার পয়েন্টে। তো 2 নম্বর ক্লাসে আমরা কি কি শিখবো, এই জিনিসগুলো শিখবো। হোয়াট আর দ্য ডিফারেন্ট অপশনস টু প্রেজেন্ট দ্য স্লাইড। যদি এই জিনিসটা আমি গত ক্লাসে একটু বলে দিয়েছিলাম, তাও আজকে আমরা একটু ছোট্ট রিক্যাপ করে নেবো। কাস্টমাইজেশন অফ স্লাইডস, ফরম্যাটিং অফ স্লাইডস এবং ইউজ অফ বর্ডার এন্ড পিকচারস ইন দ্য স্লাইড। তো ধরো আজকে আমরা কি করেছিলাম, গত ক্লাসে একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম। তো আমরা প্রথমে শিখবো যে ধরো আগে শিখেওছিলাম, আরেকবার বলে দিই যে ধরো স্লাইডগুলোকে বানানোর পরে আমি প্রেজেন্ট করবো কি করে। তো সব থেকে সহজ উপায় হচ্ছে কি, আমি F5 প্রেস করব, ফাংশন কি 5, এবং আমি এক এক করে এই স্লাইডগুলোকে আমি দেখাতে পারি। এটা হচ্ছে আমার সব থেকে সহজ উপায়, যেটা বলা হয় ম্যানুয়াল প্রেজেন্টেশন। এবার আমি ধরো চাইছি কি না এটাকে অটোমেটিক করতে, তাহলে আমরা কোথায় যাব, আমরা ট্রানজিশনে চলে যাব। দেখো এখান থেকে এইটাকে সরিয়ে দিয়ে, এইটাকে ছিল এটাকে সরিয়ে দিয়ে আমরা অটোমেটিক্যালি কি করছি না, আমরা এটাকে ধরো 5 সেকেন্ডস আমি করে দিলাম। দেওয়ার পরে আমি কি করছি, আমি অ্যাপ্লাই টু অলে চলে যাচ্ছি। এরপরে আমি কি করলাম না, আমি এখানে এটাকে স্টার্ট করলাম। এবার দেখো 5 সেকেন্ড পর পর আমার এই স্লাইডটা আমার কাছে ওপেন হবে। তাহলে এইভাবে আমরা কি না সেকেন্ড, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রসেস, এটা হচ্ছে অটোমেটিক প্রেজেন্টেশন। তার দ্বারা আমরা কি করতে পারি না, আমরা এরকম ভাবে প্রেজেন্টেশনটাকে চালাতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাছে দ্বিতীয় প্রসেস। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা এখানে আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে যে ধরো এমন একটা পরিস্থিতি যেখানে ধরো প্রেজেন্টেশন তুমি বানালে, কিন্তু যেদিনকে তোমাকে এই স্লাইডগুলো প্রেজেন্ট করতে হবে, তোমার হয়ে অন্য কেউ প্রেজেন্ট করবে। এবার সে কিন্তু কিছুই জানে না যে কোন স্লাইডকে কখন কতক্ষণের জন্য কি করতে হবে। তুমি টাইমিং এগুলো যেগুলো আছে সমস্ত জিনিস তুমি সেট করে দেবে, সে খালি কাজ হবে কি তোমার অ্যাবসেন্সে সেই প্রেজেন্টেশনটাকে অন করে দেবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের কাছে দেখো একটা খুব সুন্দর অপশন থাকে রিহার্স টাইমিং বলে। এখানে আমরা কি করব, আমরা এই রিহার্স টাইমিং এ চলে যাব। আমরা এখানে গেলাম, এখানে রিহার্স টাইমিং করলাম। এবার ধরো আমি চাইছি যে এই যে স্লাইডটা আছে সেটাকে 2 সেকেন্ডের জন্য দেখাবো। ধরো এই যে স্লাইডটা আছে সেটাকে আমি ধরো দেখাতে চাইছি কত না, এই যে এবার আমি ধরো এখানে এইটাকে দেখাতে চাইছি কত না 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের জন্য। এবার ধরো এটাকেও দেখাতে চাইছি কত না 2 সেকেন্ডের জন্য। এবার ধরো এই জিনিসটাকে আমরা দেখাতে চাইছি কত না ধরো লেটসে 6 সেকেন্ডের জন্য। এটাকে ধরো দেখাতে চাইছি কত না 2 সেকেন্ড। আবার এখানে চলে এলাম কত না ধরো 3 সেকেন্ডের জন্য। তো এইভাবে আমরা কি করলাম, আচ্ছা একটা জিনিস আমি ভুল করে দিয়েছি, দাঁড়াও এখান থেকে, আচ্ছা এবার এখানে ধরো আমি বললাম যে নিউ স্লাইড, আমি বলবো হ্যাঁ ঠিক আছে ইয়েস করে দিলাম। তাহলে এবারে আমাদের কি দাঁড়ালো দেখো, প্রত্যেকটা স্লাইডের জন্য আমরা কি করলাম না আমরা আলাদা আলাদা টাইমিং দিয়ে দিলাম। এরপরে আমরা কি করছি না কিরকম কি করেছি সেটাকে জানার জন্য দেখো এখানে আমাদের খুব সুন্দর অপশন থাকে। দেখো প্রত্যেকটা স্লাইডে আমরা কোথায় যাচ্ছি, ভিউ থেকে স্লাইড শর্টারে চলে যাব। প্রত্যেকটা স্লাইডে দেখো আমি কত সময় দিয়েছি, যেমন এই স্লাইডটার জন্য দিয়েছি 3, এটার জন্য দিয়েছি 2, এটার জন্য দিয়েছি 6, এটার জন্য দিয়েছি 3, এটার জন্য দিয়েছি 8, এটার জন্য দিয়েছি 3, এটার জন্য আবার দিলাম
4। তাহলে প্রত্যেকটা টোটাল স্লাইডের জন্য, সবকটা স্লাইডের জন্য একটা টাইমিং আমি দিয়ে দিলাম। এরপর আমি কি করব, আমি এটাকে রান করব। দেখো ঠিক যে সেকেন্ড আমি দিয়েছি সেই সেকেন্ড পর পর এই টাইমিং গুলো আমি যেরকম সেট করেছি সেই অনুযায়ী আমার স্লাইড গুলো চলে আসবে। তাহলে এই স্লাইড, এই যে রিহার্স টাইমিং এর দ্বারা আমরা কি করতে পারি, আমরা আমাদের মতন প্রত্যেকটা স্লাইডে আমরা আলাদা আলাদা সময় দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা রিহার্স টাইমিং জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা আরেকবার করে দিই। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস সরিয়ে দিচ্ছি, যেটা আমরা ধরো আগে দিয়েছিলাম। এখান থেকে গিয়ে আমি সেট আপ শোতে এই অপশনটাকে আমি সরিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এবার দেখা যাক, এবার আরেকবার চালাচ্ছি। তাহলে দিলাম, এখানে দেখো প্রত্যেকটা জিনিসকে তুমি দেখো, আমি যে সময় দিয়েছি সেই সময় অনুযায়ী এই প্রত্যেকটা স্লাইড চলে আসছে। এর দ্বারা সুবিধা কি হচ্ছে, দেখো ধরো তুমি যেদিনকে প্রেজেন্টেশন দেবে, হয়তো তুমি নেই, তোমার হয়ে কেউ করবে, সে কিছু না, সে জাস্ট শুরু করে দিয়ে বেরিয়ে গেল। এবার এই প্রেজেন্টেশনটা সেই রকম ভাবে বিকজ স্লাইডের অলরেডি সমস্ত কিছু প্রেজেন্টেশনের সময় দেওয়া আছে, জাস্ট ও নিজের সেই সময় মতো প্রত্যেকটা স্লাইডকেও দেখিয়ে দেবে। তাহলে আরেকবার একটু রিপিট করে দিই। এরকম ধরনের স্লাইড প্রেজেন্টেশন, ধরো আলাদা স্লাইডে আলাদা আলাদা টাইম দেবো, তাহলে কি করবে, স্লাইড শোতে চলে যেতে হয়, তারপরে সেখান থেকে আমাদের যেতে হয় রিহার্স টাইমে। এবার এখান থেকে আমি টাইম দেবো, সাপোজ ধরো এটাকে আমি 2 সেকেন্ড করলাম। এই স্লাইডটার জন্য ধরো এই যে তোমরা এই দিকটা লক্ষ্য রাখবে, ধরো এই স্লাইডটার জন্য আমি দিলাম হচ্ছে 5। আবার এই জিনিসটার জন্য ধরো আমি দিলাম 3 ধরে রাখো। আবার ধরো এটার জন্য আমি দিলাম 2, এটার জন্য আমি দিলাম ধরো 6। দেখো এইভাবে তুমি টাইম সেট করতে পারো। ধরো এটার জন্য আমি দিলাম ধরো আবার 2, এটার জন্য আমি দিলাম ধরো 3 সেকেন্ড কি 4 সেকেন্ড করে দিলাম। এবার দেখো তোমাকে বলবে এই যে টোটাল টাইম ফর ইউর স্লাইড ভার্সন 33, তুমি কি এটা দিতে চাও, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য টাইমিং? আমি বলবো ইয়েস। ঠিক আছে, তো এইভাবে দেখো তুমি কি করলে না, তুমি আলাদা আলাদা টাইমিং আলাদা আলাদা সময় দিয়ে দিলে। এবারে আমাদের কাজ কি আছে, এটাকে রান করা। ঠিক সেই সময় পুরো জিনিসগুলো আমার চলতে থাকে, যা টাইমিং বা সময় আমি দিয়েছি সেই সময় অনুযায়ী আমার এই স্লাইডগুলোকে আমি এক একটা ভাবে দেখতে পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা রিহার্স টাইমিং এর দ্বারা আমরা পুরো জিনিসটাকে কাজ করতে পারি। তো এটা আর একটা খুব সুন্দর অপশন পাওয়ার পয়েন্টের। তো আমাদের রিকোয়ারমেন্টের অনুযায়ী আমরা এই অপশনটাকে বা এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে জিনিসটা। তো রিহার্স টাইমিং হচ্ছে আর একটা ফিচার। এবারে তো দেখো এইভাবে আমরা এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা দেখবো হচ্ছে যে কাস্টমাইজেশন অফ স্লাইড। কাস্টমাইজেশন অফ স্লাইড মানে কি বলতে পারি আমরা, ধরো এই যে স্লাইড, এটাকে আমি এখন দেখছি, এটা কি হলো না, এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ভিউ থাকে। যেমন ধরো আজকে আমি যদি নর্মাল ভিউতে যাই, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের নর্মাল ভিউ। ঠিক আছে, এবারে ধরো আমি চাইছি যে আউটলাইন ভিউ দেখতে, তাহলে এটা হচ্ছে আমাদের আউটলাইন ভিউ। দেখো তুমি প্রত্যেকটা স্লাইডে কি কি জিনিস রেখেছো সেই জিনিসগুলো তোমাকে বলে দেবে এইভাবে আউটলাইন ভিউ। এটা হচ্ছে আমাদের কাছে শর্টার ভিউ, স্লাইড শর্টার। ধরো তুমি তোমার প্রেজেন্টেশনে কটা স্লাইড বানিয়েছো তুমি জানতে চাইছো, সবকটা স্লাইডকে তুমি একসঙ্গে দেখতে চাইছো, তো তখন আমরা ব্যবহার করে থাকি কি না স্লাইড শর্টার ভিউ। স্লাইড শর্টার অপশনের আমরা হেল্প নিয়ে নিতে পারি। এরপরে ধরো আমাদের কাছে কি থাকে না রিডিং ভিউ থাকে। তারপর আমরা এখানে কেবল পড়ার মতন ভিউ আমরা পেতে পারি, এটা হচ্ছে রিডিং ভিউ। প্রত্যেকটা জিনিসকে আমরা এইভাবে দেখতে পারি। ঠিক আছে, তো এবার ধরো এইগুলো হচ্ছে তাহলে কি আমাদের ডিফারেন্ট ভিউ। তো ডিফারেন্ট ভিউ এর জন্য আমরা কি করছি না, আমরা এরকম ধরনের জিনিসকে ব্যবহার করতে পারছি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, ধরো তুমি রিডিং ভিউতে আছো, এই স্ক্রিনটা থেকে বেরোবে কি করে, এসকেপ কি থাকে, সেই এসকেপ কিটাকে প্রেস করে দেবে, তাহলে তুমি তোমার এই ভিউ থেকে ফিরে আসতে পারবে।
তাহলে স্লাইড শর্টার আরেকবার বলছি, দেখো এটা হচ্ছে আমাদের নর্মাল ভিউ, যেটা আমরা সাধারণত দেখে থাকি নর্মাল ভিউতে। এটা হচ্ছে আমাদের কাছে আউটলাইন ভিউ, যেখানে হচ্ছে কি আমাদের কাছে একটা আউটলাইন বলে দেওয়া হয় যে আমি কোন স্লাইডে কি কি জিনিস রেখেছি। এই দেখো এখানে যেটা আউটলাইন দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমাদের কাছে কি থাকে, স্লাইড শর্টার ভিউ, কোন স্লাইডে কোন কতগুলো স্লাইড আমি আমার প্রেজেন্টেশনে বানিয়েছি সেটা আমরা পেতে পারি এখান থেকে, সেটাকে বলা হচ্ছে স্লাইড শর্টার ভিউ। তারপরে আরেকটা হচ্ছে কি রিডিং ভিউ, এই যে কেবল এই স্লাইডগুলোকে আমি যদি এইভাবে পড়তে চাই তাহলে আমি জিনিসগুলোকে এইভাবে নিয়ে নিতে পারি, সেটাকে বলা হচ্ছে রিডিং ভিউ এর অপশন। তাহলে এবার যদি এই অপশনটা থেকে যদি আমরা বেরোতে চাই তাহলে কি করা যায়, এসকেপ কি প্রেস করবে, তাহলে কি হবে আমরা এখান থেকে জিনিসগুলোকে আমরা মানে এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন অপশনস, বিভিন্ন ভিউয়ের অপশন, এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা জিনিসগুলোকে ব্যবহার করলে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে জিনিসটা, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন ভিউয়ের ব্যাপার করলাম। এরপরে দেখো আমরা যেটা দেখবো, তার মানে এটা কি হয়ে গেল, কাস্টমাইজ করতে পারি আমরা আমাদের স্লাইডগুলোকে বা ভিউগুলোকে, আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ভিউয়ের থ্রু দিয়ে আমি দেখতে পারি। ফরম্যাটিং অফ স্লাইডস, এরপর আমরা কি করতে পারি, এই ফরম্যাটিং অফ স্লাইডসে আমাদের কি করা যেতে পারে। ধরো এই যে স্লাইডগুলো তুমি দেখছো, এই স্লাইডগুলোকে এবার আমরা কি করব না, আমরা ধরো বিভিন্ন কালার দেবো। ধরো ব্যাকগ্রাউন্ড কালারে আমি ধরো প্রত্যেকটা স্লাইডে আমি একটা করে কিছু বিভিন্ন কালার দিয়ে দেবো। তাহলে আমরা কি কোথায় যেতে পারি, আমরা ডিজাইন বলে দেখো একটা ট্যাব পাবো। এবার এই ডিজাইন ট্যাবে গিয়ে আমরা ধরো এখানে যে কোনো একটা প্রেজেন্টেশনকে আমরা যে কোনো একটা এগুলোকে মানে যে কোনো একটা ডিজাইনকে আমরা সিলেক্ট করে নেবো। ধরো আমি এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, দেখো পেছনের যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখো সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা একটুখানি প্রেজেন্টেশনটা শুরু করি। এইভাবে আমরা কি করতে পারি না, আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করে আমরা আমাদের যে প্রেজেন্টেশনটা আছে সেটাকে আমরা আরো অ্যাট্রাক্টিভ করতে পারি। তাহলে ধরো এরপর আচ্ছা ধরো এটা আমার পছন্দ নয়, আমি এটাকে চেঞ্জ করব, এটাকে মানে পাল্টে দেবো। তো সেটাকে আমরা পাল্টাবো কি করে না, ধরো আমার এইটা এই সাইডটা মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো, তাহলে দেখো তুমি যেই দিলে সঙ্গে সঙ্গে দেখো এবার তোমার কি হলো না, বাকি জিনিসগুলো সব চেঞ্জ হয়ে গেল। লেখা বলো, লেখার স্টাইল বলো, বা লেখার কালার, ব্যাকগ্রাউন্ডের স্লাইড ব্যাকগ্রাউন্ড কালার, এই সমস্ত জিনিসগুলো আমাদের চেঞ্জ হয়। তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা কিছু কিছু ফরম্যাট, ধরো তোমার মনে হচ্ছে যে না তুমি এই যে কালার গুলো আছে না, এই কালার গুলোকে তুমি কেবল চেঞ্জ করবে, তাহলে তুমি এই কালার গুলোকে তুমি আলাদা করে সিলেক্ট করো। ধরো এই যে লেখাটাকে আমি আলাদা কিছু দেওয়ার চেষ্টা করছি, তাহলে ধরো এখানে আমি গেলাম, এবার এখান থেকে নিলাম এটাকে। এবার ধরো আমি এই জিনিসটাকে এরকম একটা কিছু কালারের সঙ্গে দিয়ে দেবো। এবার এই যে এই লেখাটাকে ধরো আমি এখানেও ধরো কিছু অন্য একটা কালার দেবো। তাহলে আমি কি করছি না, আমি এখানে গিয়ে যেরকম ফন্ট কালার চেঞ্জ করে সেরকম ভাবে আমি করে দিচ্ছি ব্যাপারটা। এবার ধরো এই লেখাগুলোকে আমি কি করছি, এই লেখাগুলোকেও আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরো আমাকে এখানে একটা এরকম কালার দিয়ে দিলাম, ধরো এই ডিজাইন গুলোতে অন্য একটা কালার দেবো। তাহলে কি হয় না, আমরা এরকম ধরনের বিভিন্ন কালার দিয়ে আরো জিনিসটাকে আমাদের রিকোয়ারমেন্ট মতন আমরা আমাদের জিনিসটাকে বানাতে পারি। ধরো এই জিনিসটা নিয়ে নিলাম, এরপরে আমরা আবার শুরু করলাম। এইভাবে আমাদের পুরো জিনিসটা চলে থাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের স্লাইডকে আমরা যতটা সম্ভব অ্যাট্রাকটিভ করার চেষ্টা করি। তো এইভাবে আমরা কি করলাম না, আমরা এই অপশনটাকে আমরা দেখলাম যে আমরা কিভাবে জিনিসটাকে কাস্টমাইজ করা যায় এবং কিভাবে ফরম্যাট করা যায়, ঠিক আছে, কিভাবে ফরম্যাট করা যায়, কিভাবে কাস্টমাইজ করা যায়। আচ্ছা, এছাড়াও দেখো আরো কিছু জিনিস থাকে, যেমন ধরো আমরা এখানে
ধরো এই প্রেজেন্টেশনটাতে আমরা এগুলোর এরকম ভাবে একটু টেক্সট ডিরেকশন চেঞ্জ করতে চাইছি। ধরো টেক্সটটাকে আমি চাইছি এই রকম ভাবে দিতে, বা এই রকম ভাবে দিতে চাইছি, দেখো লেখাগুলো এই রকম ভাবে চলে আসতে পারে, ঠিক আছে। এবার ধরো এই টেক্সট ডিরেকশনটাকে একটু ঘুরিয়ে দিতে চাই, এইভাবে তুমি ঘুরিয়ে দিতে চাও, ধরো এইভাবে দিতে চাইছো, তাহলে এবার আমরা ধরো এইভাবে এটাকে প্রেজেন্ট করব। ধরো এই জায়গাটাকে আমরা একটুখানি চেঞ্জ করব, এই ডিরেকশনটাকে আমরা একটু ঘোরাতে চাইছি, তো ওইখানে না গিয়ে আমি এখান থেকে এটাকে ঘুরিয়ে দিতে পারি। ধরো আমি এরকম ভাবে কিছু দেবো, টপিকস টু বি কভার্ড করে এই জিনিসটাকে আমি একটু সরিয়ে দেবো এইরকম ভাবে। তারপরে ধরো আমি এখানে এটাকে রান করাচ্ছি, ধরো 1 মিনিট। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের লেখার ডিরেকশনকে চেঞ্জ করে আমরা এটা খুব সুন্দরভাবে চাইলে জিনিসটা প্রেজেন্টেশনটা করতে পারি। তো পাওয়ার পয়েন্ট আমাদের সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এই জিনিসগুলোকে আমরা তার মানে কি এখানে ফরম্যাটিং দেখলাম, সেগুলো দেখলাম। এরপরে দেখো একটা খুব সুন্দর জিনিস দেখবো আমাদের এখানে, এটা হচ্ছে হাইপার লিঙ্কের অপশন। কি থাকে না, হাইপার লিঙ্ক অপশনে কিরকম থাকে, ধরো আমি আজকে একটা নতুন করে প্রেজেন্টেশন বানাচ্ছি, তো আমি কি করলাম, আমি নিউ করে দিলাম, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন করলাম। তো ধরো আমি এখানে একটা ধরো প্রেজেন্টেশন বানাবো, ধরো আমি লিখলাম একটা যে মেসেজ দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন বাই XYZ। তো ধরো আমরা কিছু মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ধরো আমি 3টে ফলের নাম দিই এবং সেই প্রত্যেকটা ফলগুলোর সম্বন্ধে আমি একটা স্লাইডে কিছু লিখব। এবার সেইখানে আমি চাইবো হাইপারলিংক ফিচারকে ব্যবহার করতে। তো আমরা ধীরে ধীরে দেখবো হাইপারলিংক ফিচারটা কি জিনিস। তো আমি ধরো আমি আরেকটা স্লাইড বানাচ্ছি এখানে, আমি এখানে নেম অফ দ্য ফ্রুট বলে লিখে দিচ্ছি। এখানে আমি কি কি লিখলাম, ধরো অ্যাপেল, বানানা, তারপরে ধরো আমি লিখলাম এটা কিছু লিখে দিলাম, কি লিখি, জ্যাকফ্রুট, বা ধরো আমি অন্য একটা কিছু দিয়ে দিলাম, আচ্ছা জ্যাকফ্রুট। বা গ্রেপস, আঙুর, ঠিক আছে। তাহলে আমরা এই 3টে জিনিস দিয়ে দিচ্ছি। এবারে আমরা কি করব, এই সম্বন্ধে আমরা এবার প্রত্যেকটা জায়গায় আমরা কিছু লিখব। তাহলে কি করছি না, আমি ধরো সেখানে আমি আরেকটা স্লাইড নিলাম, এবার ধরো আমি এখানে লিখলাম অ্যাবাউট অ্যাপল। তো এখানে আমি ধরো লিখছি এবারে কি, অ্যাপল, অ্যাপলের সম্বন্ধে কিছু লিখলাম। ইট ইজ ভেরি টেস্টি বলে ছেড়ে দিলাম। তো এইভাবে আমরা অ্যাপেলের বিষয়গুলো লিখেছি। তারপর আমি কি করলাম, আমি আবার নিউ স্লাইডে গেলাম, আমি আবার এখানে গেলাম,
এবার ধরো আমি এখানে লিখলাম অ্যাবাউট বানানা, ধরো আমি এখানে কিছু লিখলাম, আমি লিখলাম ইট ইজ গুড ফর হেলথ। তো এইভাবে কি করলাম, আমি আর একটা বানিয়ে নিলাম। তারপরে আবার আমি গেলাম, আবার ধরে এটাকে নিলাম গ্রেপস, তো আমি লিখলাম অ্যাবাউট গ্রেপস। তো আমি বললাম grapes is a seasonal fruit, it is also very helpful for health। ঠিক আছে, তো এইভাবে যখন আমরা কি করলাম না, আমরা এখানে কিছু স্লাইড বানিয়ে নিলাম। এরপরে ধরো এই স্লাইডটাকে আমি প্রেজেন্ট করছি, ধরো প্রেজেন্টেশন শুরু করছি। আমি কি করছি বললাম, ধরো ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন বাই এক্স ওয়াই জেড একটা কিছু দিয়ে দিলাম। এবার আমি চাইছি ধরো এই অ্যাপেলে ক্লিক করলে, অ্যাপেলের তলে একটা আন্ডারলাইন দেবো, অ্যাপেলে ক্লিক করলে অ্যাপেলের রিলেটেড যে স্লাইড আছে সেটা খুলে যাবে, ব্যানানাতে ক্লিক করলে ব্যানানা রিলেটেড যে স্লাইডটা আছে সেটা খুলবে, গ্রেপসে ক্লিক করলে গ্রেপস রিলেটেড যে স্লাইডটা আছে সেটা খুলে যাবে। তাহলে এইভাবে আমরা কি করলাম না, আমরা ধরো জিনিসটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা এখানে কি করছি না, আমরা এখানে ধরো ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করছি না, আমরা কোথায় যাব না, আমরা প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করব, তারপরে আমরা চলে যাব কোথায়, আমরা এখানে দেখো একটা জিনিস থাকে, এখানে কোথায় যাব, এখানে আমরা চলে যাব লিংক অপশন, বা অনেক জায়গায় দেখবে হাইপার লিংক অপশন থাকে, তুমি এখানেও যেতে পারো কিংবা তুমি এখানেও আসতে পারো। ক্লিক করতে হবে এখানে, ঠিক আছে। এরপরে আমি ধরো এখানে চলে গেলাম, ধরো এখানে আমি কোথায় যাব, প্লেস ইন দিস ডকুমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার আমি এখান থেকে কোথায় যাব না, আমি গ্রেপস, আমি অ্যাপল সম্বন্ধে দেখাতে চাইছি, তাহলে আমি কি করব, আমি এই ফাইলটা করব অ্যাবাউট অ্যাপল দিয়ে আমি কোথায় যাব, আমি ওকেতে চলে যাব। সিমিলারলি আমি ধরো ব্যানানাকে সিলেক্ট করব, দিয়ে এবার আমি এখানে লিংক অপশনও যেতে পারি, একই জিনিস দিয়ে আমি কোথায় যাব, ব্যানানাতে ক্লিক করব, ওকে করব, দিয়ে এবার আমি চলে যাব কোথায়, এই গ্রেপসে চলে যাব, ওকে করব। দাঁড়াও এক মিনিট করে দিলাম, এবারে আমি কি করব, আমি আমার এটাকে রান করাবো। দেখো আমি যদি অ্যাপেলে ক্লিক করি তাহলে আমি এখানে এসেছি, এবারে আমি চাইবো যে ওখান থেকে আবার ওই মেন স্লাইডটাতে ফিরে যেতে, তাহলে এবার আমাদের নেক্সট কাজ কি হবে, এখানে একটা করে আবার হাইপারলিংক বসিয়ে দেবো। তাহলে আমি এখানে লিখলাম ব্যাক টু মেন স্লাইড, তাহলে আমি কি করলাম না, আমি ধরো ওই ব্যাকে ক্লিক করব, আর এটাকে ধরো একটুখানি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি যাতে জিনিসটা একটু দেখতে দিনটা ভালো থাকে। ধরো আমি এখানে নিয়ে নিলাম, আমি কি বলছি, আমি বলছি ব্যাকে ক্লিক করলে বা পুরো জিনিসটাকে আমি সিলেক্ট করে নিলাম, একই ব্যাপার লিংকে যাবে।
নেম অফ দ্য ফ্রুটসে চলে যাও। সিমিলারলি আমি কোথায় যাব, আমি এখানে চলে যাব, সেখানে গিয়ে আমি কি করলাম, আবার লিখলাম একই জিনিস। আবার তুমি এখানে আসতে পারো একই জিনিস, আচ্ছা এখানে আমরা একটুখানি এটাকে ছোট করে নেব, একটু আমি রিমুভ করে দিচ্ছি, বেকার আননেসেসারি লাইনটা থেকে যাবে, না হলে আমি শুধু এই জিনিসটাকে সিলেক্ট করলাম, দিয়ে লিঙ্কে গেলাম, দিয়ে আমি চলে যাব কোথায়, এখানে। এবার আমি আবার এখানে আসলাম, মেন স্লাইড। তুমি অন্য কিছু লিখতে পারো, সেটা তোমার ব্যাপার, তুমি কি লিখবে, আমি জাস্ট এখানে এইটুকুন জিনিস করে দিচ্ছি। দিয়ে আমি কি করলাম, আমি আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে নিয়ে নিলাম, এবারে হাইপারলিংক দিয়ে বললাম কি নেম অফ দ্য ফ্রুটসে গেলাম, এবারে আমরা কি করব, এই জিনিসটাকে প্রেজেন্ট করব। খালি একটা জিনিস মনে রাখবে, হাইপারলিংক যখন করছি আমরা অটোমেটিক নয়, আমরা ম্যানুয়াল প্রেজেন্টেশনের দিকে যাব। তাহলে আমরা কি করলাম, অ্যাপে ক্লিক করলাম, তাহলে আমি এখানে লিখলাম ব্যাক টু মেন স্লাইড, আবার চলে আসলাম, আবার এখানে লিখলাম, তারপরে আমি আবার এখানে গেলাম, আবার আমি এখানে আসলাম। তাহলে এইভাবে দেখো আমরা যদি চাই আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করলে করতে পারি, হাইপারলিংক অপশনটাকে ব্যবহার করলে করতে পারি। তাহলে হাইপার এখানে সুবিধাটা কখন হবে, ধরো তুমি অনেক কিছু ধরো মানে অনেক স্লাইড লিখছো, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেমন ধরো আমি যদি এখানে একটুখানি এটাকে চেঞ্জ করে ধরো আমি আরেকটা কিছু বানাবার চেষ্টা করছি, ধরো আমি বললাম এখানে অ্যাবাউট কান্ট্রিজ, বাই কিছু নাম দিয়ে দিলাম। এবার আমি কি করছি, আবার নিউ স্লাইডে গেলাম, এবার আমি এখানে গেলাম, তাহলে আমি এখানে লিখলাম অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ, ধরো ইন্ডিয়ার সম্বন্ধে কিছু লিখবো, ভুটানের সম্বন্ধে কিছু লিখবো, শ্রীলঙ্কার সম্বন্ধে লিখবো, ঠিক আছে। এবারে আমি কি করছি, আবার নিউ স্লাইডে গেলাম, আমি এখানে দিয়ে দিচ্ছি, এবার ধরো আমি এখানে লিখছি অ্যাবাউট ইন্ডিয়া, India is a big country. Capital of, আরো ধরো কিছু লিখছি, capital of India is New Delhi। এইভাবে একটা বানালাম। আবার ধরো আমি এখানে গেলাম ইনসার্ট, সরি এখানে নিউ সাইটে গিয়ে আবার আমি এখান থেকে নেব, ধরো আমি লিখলাম অ্যাবাউট ভুটান, ধরো আমি লিখলাম ভুটান is a small country,
It's a very beautiful বা ধরো আমি এখানে লিখলাম people of Bhutan are very good. The capital is Thimphu. তো এইভাবে ধরো আমি ভুটানের সম্বন্ধে কিছু লিখলাম। সিমিলারলি ধরো আমি আবার বলছি কি শ্রীলঙ্কা, Sri Lanka is a small country. Capital of Sri Lanka is Colombo. এইভাবে কি করলাম না আমরা স্লাইড গুলোকে বানালাম। এবার আমি চাইছি যে তুমি যদি ইন্ডিয়াতে ক্লিক করে তাহলে ইন্ডিয়ান রিলেটেড স্লাইড খুলবে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, হাইপারলিংকে গেলাম, এই যে অ্যাবাউট ইন্ডিয়াটাকে সিলেক্ট করব। আবার আমি ভুটানে গেলাম, রাইট ক্লিক করলাম, হাইপারলিংকে গেলাম, ঠিক আছে। এবার আমি ধরো শ্রীলঙ্কায় গেলাম, এবারে আমি এটাকে রান করাচ্ছি। দেখো আমি এখানে ইন্ডিয়া ক্লিক করলে এখানে আসছে। এবার আমরা এই জায়গাগুলো তো এরকম আমরা শিখেছিলাম ব্যাক বলে, আমি একটা ধরো এখানে কিছু লিখে দিলাম ব্যাক, আমি লিখলাম গো ব্যাক টু মেন স্লাইড। সিলেক্ট করলাম, রাইট ক্লিক, হাইপারলিংক, চলে আসলাম এখানে। আবার আমি এখানে গেলাম, তাহলে আমি এখানে লিখলাম কিছু ব্যাক টু মেন স্লাইড। আবার আমি এখানে গেলাম, এখানেও দেখো আমি সেরকম একটা দিয়ে দেবো। এবার আমি আবার সাইটটাকে রান করলাম। এবার দেখো ইন্ডিয়াতে গেলাম, এটা ওপেন হলো, আবার এই যে চলে আসলাম এখানে। এখানে একটু ভুল করেছি আমরা, আমাদের এই জায়গাটা একটু সিলেক্ট করে নিতে হবে, তাহলে আমি একটু ঠিক করে নিই। তাহলে এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জটা হচ্ছে এইখানে আমরা অন্য একটা সাইটকে সিলেক্ট করে নিয়েছি, সুতরাং এটাকে একটুখানি আমরা কি করব, চেঞ্জ করব, কি করব, এই লিঙ্কে চলে যাবে, এইটাকে সিলেক্ট করতে হবে অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ।
তো আমরা যদি চাই একটা নতুন জিনিস শিখলাম, এখানে আমরা ধরো কিছু ভুল করেছি লিঙ্কে, সেগুলোকে আমরা যদি চেঞ্জ করতে চাই তখন আমরা এই এডিট লিঙ্কে চলে যাব। আবার আমি এখানে এটাকে নিয়ে নিলাম, এবারে আমরা এটাকে আবার রান করাবো। দেখো এখানে গেলাম, এখানে আসলাম, এখানে গেলাম, এখানে আসলাম, আবার এখানে গেলাম। তো এইভাবে আমরা কি দেখলাম, হাইপার লিঙ্ক ফেসিলিটিকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। হাইপার লিঙ্কের দ্বারা আমরা কি করতে পারি না, আমরা এরকম ধরো আজকে আমি কি হার্ডলি আমি কটা প্রেজেন্টেশন স্লাইড বানিয়েছি, 5টা। ধরো আজকে তোমার কাছে 50টা 60টা 100টা প্রেজেন্টেশন স্লাইড আছে, তা তোমাকে একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে যেতে হবে, তুমি অত কিভাবে মনে রাখবে? তো তুমি তখন কি করতে পারবে, যে স্লাইডটা থেকে তোমাকে যে স্লাইডে যেতে হবে ইম্পর্টেন্ট স্লাইড, সেখানে তুমি এরকম ভাবে লিংক করে রেখে, এবার যখন তুমি প্রেজেন্টেশন দেবে ওইখানে ক্লিক করবে, তুমি ওই স্লাইডে চলে যাবে, আবার ওখান থেকে তুমি ব্যাক করো, তুমি তোমার যে প্রেজেন্টেশন স্লাইড যেখান থেকে প্রেজেন্টেশনটা দিচ্ছিলে শুরু করো। যেমন আমি এখানে কি আমার মেন স্লাইড প্রেজেন্টেশন হচ্ছে এই স্ক্রিনটা, এই স্লাইডটা। তো আমি কি করছি, আমি যখনই অন করছি আমি এখানে গেলাম, দেখো এখান থেকে এখানে চলে আসলাম, আবার আমি এখানে গেলাম, আবার ফিরে আসলাম, আবার এখানে গেলাম, আবার ফিরে আসলাম, আবার এখানে গেলাম, আবার ফিরে আসলাম। তো এইভাবে আমরা যদি চাই আমরা স্লাইডগুলোকে এইভাবে লিংক করলে করতে পারি। তো এটা গেল আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যেই ধরো বিভিন্ন ধরনের লিংক কিভাবে করা যায় সেটা। এবার ধরো আমি একটা প্রেজেন্টেশন করতে চাইছি, ধরো আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখবো, ওয়ার্ড আমরা আগে পড়েছিলাম, তো ধরো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিছু লিখবো, তো আমাকে একটুখানি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হবে। ধরো আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করে নিই, একটু সময় লাগছে ওয়ার্ডটা ওপেন হয়ে যাক, তাহলে আমি আমার কাজটা শুরু করে দেবো। এবার আমরা এখানে চলে গেলাম, মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি। এবার আমরা কি করছি, ধরো আমি এখানে কিছু লিখলাম, লিখছি কি না, ধরো ওয়ার্ড ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ইম্পর্টেন্ট সফটওয়্যার লিখে দিচ্ছি। It is used for editing purpose. তো এইভাবে আমরা কি করছি, আমরা এই জিনিসটাকে সেভ করে দিচ্ছি। ধরো ডেস্কটপে আমি সেভ করবো এটাকে, ধরো আমি কি করলাম, আমি এখানে একটা ফাইল বানাচ্ছি, এই সরি একটা ফোল্ডার বানিয়ে নিলাম। ফোল্ডারের মধ্যে কি নাম দেবো না, ফোল্ডারের নামটা দিলাম কি না হাইপার লিংক। এবারে এই হাইপার লিংক ফোল্ডারের মধ্যে আমি এখানে একটা ফাইল বানিয়ে নিলাম, ওয়ার্ড ফাইল বলে সেভ করে দিলাম। ঠিক আছে, সিমিলারলি এবার ধরো আমি কি করছি, আমি এক্সেল ওপেন করব, একটু টাইম নেবে এক্সেলটা ওপেন হয়ে যাক। এক্সেলে আমরা কি করব, এক্সেলে আমরা একটা কিছু রিপোর্ট বানাবো, সেই রিপোর্টটাকে এবার বানিয়ে, ধরো এক মিনিট একটু ওপেন হয়ে যাক, এক্সেল একটু সময় নিচ্ছে। ধরো আমি এক্সেলে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম,
তো ধরো আমি এখানে একটা ছোট্ট কিছু জিনিস লিখে দিলাম, নেম এন্ড মার্কস। ধরো আমি এখানে কিছু মার্কস দিয়ে দিলাম, দিয়ে এই ফাইলটাকে আমি সেভ করে নিচ্ছি ওই সেম ফোল্ডারে। কি নাম দিয়েছিলাম? হাইপারলিংক। ধরো আমি এখানে একটা নাম দিলাম এক্সেল ফাইল, দিয়ে এটাকে সেভ করে দিলাম। তাহলে আমি কি করলাম? ওয়ার্ডে একটা ফাইল বানালাম, এক্সেলে একটা ফাইল বানালাম। এরপর আমাদের করণীয় কি আছে না, আমরা এবার আবার চলে যাব কোথায় না, আমরা পাওয়ার পয়েন্টে চলে যাব। এখানে ধরো আমি একটা লিখছি অ্যাবাউট, ধরো আমি এখানে একটা কিছু জিনিস দিলাম, প্রেজেন্টেশন অন ওয়ার্ড MS Word and MS Excel, কিছু দিয়ে দিলাম একটা। এবারে আমি কি করছি, আবার এখানে গিয়ে আমি একটা নতুন স্লাইড ইনসার্ট করে দিলাম। ধরো এবারে আমি বলছি হোয়াট ইজ ওয়ার্ড। ধরো আমি এখানে লিখলাম ওয়ার্ড is an editor software. To see the screen. Oh, sorry, একটু ভুল করে দিয়েছি, দাঁড়াও। এখানে ধরো আমি একটা এরকম ভাবে না লিখে আমি লিখবো টপিকস টু বি কভার্ড। একটা বলছি কি MS Word, আর একটা হচ্ছে MS Excel। এবার ধরো এইগুলোতে যদি আমরা এই জিনিসগুলো দিয়ে দিই তাহলে দিতে পারি, বুলেটস গুলোকে দিয়ে দিলাম। এবার ধরো আমি যদি ওয়ার্ডে যদি কেউ ক্লিক করে তাহলে ওয়ার্ডের ফাইলটা খুলবে, আর যদি কেউ এক্সেলে ক্লিক করে তাহলে এক্সেলের ফাইলটা খুলবে। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে দেখো এই দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা জায়গায় আছে। মানে আগে যেমন কি করছিলাম আমরা পাওয়ার পয়েন্টের মধ্যেই ধরো সব স্লাইডগুলোর মধ্যেই প্রেজেন্টেশন করছিলাম, এখানে কিন্তু আলাদা ওয়ার্ড একটা আলাদা ফাইল আছে, এক্সেলের একটা আলাদা ফাইল আছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা হাইপারলিংক করতে পারি। কি করে করব? এটাকে সিলেক্ট করো, ইনসার্ট লিংক বা হাইপারলিংক ক্লিক করে করতে পারো। এইখানটায় অপশনটা ক্লিক করতে হবে। আগে আমরা করছিলাম কোথায়? প্লেস ইন দিস ডকুমেন্ট, এখন আর প্লেস ইন দিস ডকুমেন্ট না, এক্সিস্টিং ফাইলে চলে যাবো। এবার আমার এই ফাইলটা আছে কোথায়? আমার ফাইলটা হচ্ছে ডেস্কটপের মধ্যে হাইপারলিংক ফোল্ডার ছিল, এই ওয়ার্ড ফাইলটাকে সিলেক্ট করো। সিমিলারলি MS Excel কে সিলেক্ট করো, হাইপারলিংক। ঠিক আছে, এবারে আমরা এই প্রোগ্রামটাকে রান করাবো, এই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটাকে এবার আমরা একটু রান করাই। এরপর একটা মেসেজ আসবে, তুমি বলবে ইয়েস। দেখো কিছুক্ষণ পরে তোমাকে এই ওয়ার্ডের ফাইলটা খুলে দেবে।
এবার তুমি যদি বলো এখান থেকে ওই প্রেজেন্টেশনে যাবে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটু দাঁড়াও 1 মিনিট, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু এই প্রেজেন্টেশনটাকে বন্ধ করে আগে আমি ফাইলটাকে সেভ করে নিই। দেখো ওয়ার্ডের মধ্যেই ওই ডেস্কটপে আমি ওই হাইপারলিংক ফোল্ডারের মধ্যেই জিনিসটাকে সেভ করছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট ফাইল করে দিলাম। তাহলে এবার আমি কি করলাম, আমি এই প্রেজেন্টেশনটাকে আরেকবার রান করছি। এবার আমি ধরো এখানে গিয়ে কি বলছি, ব্যাক টু পাওয়ার পয়েন্ট, এটাকে সিলেক্ট করলাম, ক্লিক করলাম। এবার আমি পাওয়ার পয়েন্ট ফাইলটাকে সিলেক্ট করে নেব। এবারে আমি এখানে কন্ট্রোল প্রেস করলাম, এখানে ক্লিক করলাম, দেখো আমি আবার এখানে চলে আসবো। সিমিলারলি ধরো আমি এখানে ক্লিক করলাম, দেখো এক্সেল ফাইলটাকে ওপেন করবে। দেখো এক্সেল ফাইলটাকে ওপেন করবে। এবার আমি এখান থেকেও ধরো আমি বললাম ব্যাক টু পাওয়ার পয়েন্ট, সিলেক্ট করলাম এটাকে। এবার আমি কোথায় যাব, আবার সেই পাওয়ার পয়েন্ট ফাইলটাকে সিলেক্ট করে নেব। তাহলে এবার আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, দেখো আমি আবার এখানে চলে এসেছি। তো এইভাবে আমরা যদি চাই, আমরা বিভিন্ন স্লাইডের সাথে ধরো পাওয়ার, যেখানে আমি এখানে কি করলাম না, পাওয়ার পয়েন্ট ফাইলের সাথে ওয়ার্ড ফাইলের লিংক করলাম, ওয়ার্ড ফাইল থেকে আবার পাওয়ার পয়েন্টে ফিরে আসলাম, পাওয়ার পয়েন্ট ফাইলের সাথে আমি এক্সেলে গেলাম, এক্সেল থেকে আবার এখানে ফিরে আসলাম। তো এইভাবে আমরা যদি চাই, আমরা পুরো জিনিসগুলোকে আমরা ইউজ করলে করতে পারি। এটা হচ্ছে হাইপারলিংক ফ্যাসিলিটির দ্বারা আমরা এই পাওয়ার পয়েন্টকে অ্যাপ্লাই করলে, মানে পাওয়ার পয়েন্টে এই হাইপারলিংক ফ্যাসিলিটিকে অ্যাপ্লাই করে এরকম ধরনের একটা সুন্দর প্রেজেন্টেশন আমরা যদি চাই, আমরা বানাতে পারি। নেক্সট একবার একটা সুন্দর জিনিস দেখবো। আমরা ধরো এই এক্সেলে আমরা একটা চার্ট বানাচ্ছি, ধরো 1 মিনিট, এটাকে একটু আমি ডিলিট করে দিই। আচ্ছা, কোনো লিংকে যদি রিমুভ করতে হয় তাহলে বলবো হাইপারলিংক, রিমুভ হাইপারলিংক। ধরো তুমি এখানে একটা চার্ট বানিয়েছো, তাহলে আমি এখানে একটা গ্রাফ বানিয়ে দিচ্ছি। আমরা এক্সেল ক্লাসে যেরকম গ্রাফ বানানো শিখেছিলাম, আমি একটা গ্রাফ বানিয়ে নিলাম। এটাকে সেভ করে নাও। এবারে আমরা কি করব, আমরা পাওয়ার পয়েন্টে চলে গেলাম। এবারে ধরো আমি চাইছি, আচ্ছা একটা স্লাইড ইনসার্ট করে নিই। এটা জাস্ট মেসেজ দিয়ে দিচ্ছি, এক্সেল বলে। এখানে এবার আমরা কি করব, আমরা ওই এক্সেল ফাইলটাকে আমরা কি করছি, দাঁড়াও এখানে 1 মিনিট একটু দেখে নিই, এখানে নিয়ে আসার চেষ্টা করব। দাঁড়াও 1 মিনিট।
এখানে ওই অপশনটা আমাদের, আচ্ছা দাঁড়াও 1 মিনিট একটু দাঁড়াও। না ওই অপশনটা নেই, আমাদের আবার আনতে হবে। তাহলে আমরা কি করি, এখানে গিয়ে একবার একটু দেখি অন্যান্য সফটওয়্যারে যেরকম আমরা ওয়ার্ড এক্সেলে করেছিলাম এখানেও দেখবো আমরা একটু। অবজেক্ট ওই অপশনটাকে আমাকে এখানে তারপর 1 মিনিট একটুখানি আমাকে খুঁজে বার করতে হবে এখান থেকে। এই অপশনটাকে আমাদের নিতে হয়। আমরা একটা গ্রুপ বানিয়ে নিচ্ছি, নিয়ে সেখানে আমরা অ্যাড করে দেবো। ওকে করে দিলাম। এই অপশনটা আমরা এখানে পেলাম না, তো যাই হোক ঠিক আছে, আমরা অন্যভাবে আর একটা ভাবে নিতে পারি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই অপশনটা নেই আমাদের এখানে, তো যাই হোক অন্যভাবে আমরা করতে পারি ব্যাপারটাকে। কি করে করব, একবার দেখিয়ে নিই। এখানে এই অপশনটা আমাদের এখানে নেই। আচ্ছা এখানে ধর আমি ক্লিক করলাম, বা আমি হাইপার লিঙ্কের দ্বারাও এখানে নিয়ে চলে আসতে পারি জিনিসটাকে, বা এখানে ধরো চার্ট নিয়ে নেবো, ওই চার্টটায় আমি ক্লিক করব, ঠিক আছে। তো আমাকে ও কি করবে, এরকম ধরনের চার্ট আমাকে ওপেন করে দেবে। সেখান থেকেও আমি ব্যাপারগুলোকে এইভাবে, বা ধরো আমি যদি চাই ওই হাইপার লিঙ্কের দ্বারাও জিনিসটাকে আমরা নরমালি অ্যাড করে দিতে পারি। ধরো 1 মিনিট একটুখানি, এই দেখো আলটিমেটলি কিন্তু আমাকে কি করছে, আমাকে দেখো এখানে একটা এক্সেল ফাইল খুলে দিল। তো আমি যেমন ওখানে এক্সেলটা বানিয়ে রেখেছিলাম ফাইলটা, তুমি যদি চাও এখানে সেরকম ভাবে এক্সেলটাকে বানিয়ে তুমি ইউজ করতে পারো। এবং এই যে স্যাম্পল চার্টটা দেখতে, যেমন ধরো আমি কি করছি, আমি এখানে জিনিসটা একটু ডিলিট করে দিই। আমি এখানে ধরো আমি এখানে লিখলাম নেম, ধরো আমি এখানে লিখলাম মার্কস, ধরো নেম A B C D E, ঠিক আছে। এই 4th কোয়ার্টার লেখাটাকে আমি এখান থেকে সরিয়ে দেবো, তার বদলে আমি এখানে এটাকে ই করে দিলাম, আর এটাকে তুমি সরিয়ে দাও। দেখো মার্কস গুলো আমি ওখানে করে রেখেছিলাম, অত ঝামেলা না করে আমি এখানেই মার্কস গুলো এন্ট্রি করব। এবার তুমি দেখো চার্টটা অটোমেটিক্যালি নিজে থেকেই ও চেঞ্জ করে নিচ্ছে। তো আমরা চাইলে আমরা ধরো এক্সেলে এরকম ভাবে কাজ করে আমরা পাওয়ার পয়েন্টে নিতে পারি। দেখো পুরো জিনিসটা কিন্তু এটা এক্সেলে রইল, আমি বানিয়েছি পুরো এক্সেলে, চলে আসলো কোথায়, পাওয়ার পয়েন্ট। তো এইভাবে আমরা এক্সেলের ধরুন আমরা চার্ট বানানো শিখেছিলাম, সেই চার্টগুলোকে আমরা যদি চাই আমরা পাওয়ার পয়েন্টেও এইভাবে দেখাতে পারি। দেখো এটা কিন্তু তুমি যদি লক্ষ্য করো, দেখো পুরো তোমার এই অপশন খুলে গেছে, মানে এক্সেলে যা যা করেছি আমরা সেগুলোই কিন্তু খুলে গেছে। এবার ধরো তুমি যদি মনে করো এখান থেকে চার্টটাকে চেঞ্জ করবে, সেটাও করতে পারো। এখান থেকে ধরো কলম চার্ট নিয়ে নিলে, চলে আসো। তো ধরো এটা কখন কাজে লাগে, যখন ধরো তুমি মনে হচ্ছে যে তোমায় খুব সুন্দর এটা ধরো সেলসের প্রেজেন্টেশন দিতে হবে, তো তখন তুমি কি করবে না, তুমি এরকম ধরনের একটা এক্সেলের হেল্প নিয়ে তুমি এই চার্টটাকে এখানে বানিয়ে নেবে।
পাওয়ার পয়েন্ট ওই তোমার এক্সেলে যাওয়ার দরকার নেই, এখান থেকেই তুমি জিনিসটাকে নিয়ে বানিয়ে তুমি পুরো জিনিসটাকে এখানে কাজ করতে পারো। এক্সেল চার্টের উপরে গিয়ে তুমি এগুলোকে ট্যাপ করলে করতে পারো। তো এইভাবে আমাদের কি করা যায় না, আমরা কোনো এক্সেলের যে ইনফরমেশনস আছে, এক্সেলে যে চার্ট শিখেছিলাম বা করেছিলাম, সেগুলোকে আমরা যদি চাই আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন হিসেবে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা গেল ছোট্ট একটা চার্টের জিনিস। আচ্ছা, এরপরে আর কি, যেমন ধরো মনে হচ্ছে কিছু পিকচার ইনসার্ট করতে হবে, পিকচারও আমরা খুব ইনসার্ট করতে পারি এখানে। যেমন ধরো আমি চাইছি যে ধরো এখানে একটা পিকচার ইনসার্ট হয়ে যাবে, তাহলে ইনসার্ট পিকচার্স। তোমার যদি ধরো আজকে নেট কানেকশন থাকে, তুমি অনলাইন পিকচার্স থেকে কোনো পিকচার ডাউনলোড করতে পারো। আমি এখানে আমার কোনো এখন আপাতত এই মেশিনটা নেই, যার জন্য আমি দিস ডিভাইস নিয়ে নিলাম। এবার ধরো এখান থেকে যদি কোনো পিকচার পাই, ধরো লেটস সে যে কোনো একটা পিকচার কে আমি এখানে নিতে চাইছি, এই পিকচারটা এইভাবে চলে আসে। তুমি এবার এই পিকচারটাকে ছোট বড় করতে পারো, ধরো এই পিকচারটাকে এরকম ভাবে এখানে রাখলে, ছোট বড় করলে, সেইভাবে তুমি যেরকম আমরা ওয়ার্ডে দেখেছি পাওয়ার পয়েন্টেও আমরা সেরকম ভাবে পিকচার ইনসার্ট করলে করতে পারি। তো দেখো এই ব্যাপারটা আমরা শিখলাম আর কি। হাউ টু ইউজ ওয়ার্ড আর্টটা দেখে নিচ্ছি, এবং পিকচারটা দেখলাম। ওয়ার্ড আর্টও করতে পারি আমরা, যেমন ওয়ার্ড আর্টে ধরো আমরা এখানে এই লেখাটাকে একটুখানি চেঞ্জ করতে চাইছি, এটাকে তুমি এইভাবে তোমার ইচ্ছে মতন জায়গায় তুমি জিনিসটাকে স্টোর করে রাখতে পারো। আমি ধরো এই জিনিসটা ডিলিট করে দেবো, এটাকে ধরো আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমার লাগবে না। সেটা না করে আমি এখানে কি করলাম, আমি এই জিনিসটাকে এবার এখানে সরিয়ে দেবো। ধরো তুমি এখানে এই জিনিসটাকে আমি আরেকটু নামিয়ে নিই, হ্যাঁ এইটাকে তুমি ডিলিট করো, সিলেক্ট করে ডিলিট করে দাও, ব্যাস। এবার ধরো তুমি এটাকে প্রেজেন্টেশন করো, এই জিনিসগুলোকে আমরা এইভাবে পিকচার আমরা যদি চাই, আমরা চারিদিকে পিকচারকে এইভাবে ইনসার্ট করলে করতে পারি। তো দেখো আজকের এই ক্লাসটায় আমরা এই জিনিসগুলো দেখলাম। কি কি দেখলাম আমরা? এই যে what is the different option to present the slide, customization, তারপরে কিভাবে স্লাইডকে ফরম্যাট করে, এবং ওয়ার্ড আর্ট এবং পিকচার্স কিভাবে দেয়, এবং তাছাড়াও আরেকটা জিনিস শিখলাম যেটা হচ্ছে আমাদের হাইপার লিংকের অপশন। হাইপার লিংকে আমরা দুটো দিক দিয়ে কভার করলাম, একটা হচ্ছে ধরো পাওয়ার পয়েন্টেই বিভিন্ন স্লাইড আছে তার মধ্যে কিভাবে লিংক করব, আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্টে ধরো পাওয়ার পয়েন্টের সঙ্গে তুমি কোনো ওয়ার্ড ফাইলের লিংক করতে যাও সেটাও করতে পারবে, পাওয়ার পয়েন্টের সঙ্গে ধরো তুমি কোনো প্রেজেন্টেশন এক্সেল এর লিংক করতে যাও সেটাও তুমি পারবে। এবং আমরা আরেকটা দেখলাম, ধরো তুমি একটা চার্ট বানাতে চাইছো, মানে এক্সেলে যেরকম আমরা চার্ট বানানো শিখেছি, চার্ট বানাতে চাইছো পাওয়ার পয়েন্টে, তো সেটাও আমরা করতে পারি। সেটা আমরা কি দেখলাম, আমরা এইভাবে আমরা বিভিন্ন চার্টের দ্বারা আমরা এই যে এখানে যদি আমরা যাই, এই চার্টে ক্লিক করি যখন, দেখো এটা অ্যাকচুয়ালি এক্সেল এর বিভিন্ন চার্টগুলো, এই চার্টগুলো তুমি যে কোনো একটা চার্টকে সিলেক্ট করে নাও, দিয়ে ওকে করে দাও, তো আলটিমেটলি দেখো তোমার কাছে এরকম তোমার একটা এক্সেল এর ফাইল ওপেন হয়ে যাবে। তুমি এখানে ডেটা ভরে চার্ট বানিয়ে দাও। ঠিক আছে, তো এইভাবে দেখো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আমরা খুব অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন হিসেবে বানাতে পারি। তবে একটা জিনিস আবার বলছি, দেখো পাওয়ার পয়েন্ট তখনই ভালো যখন আমার কাছে মানে প্রেজেন্টেশন বানানোর মেটেরিয়াল রেডি থাকবে, কারণ এই জিনিসগুলো পাওয়ার পয়েন্ট আমাকে একটা জায়গা দেয় এই সমস্ত জিনিস বানানোর জন্য, কিন্তু তার জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু আমাকে জোগাড় করে রাখতে হবে, তবেই আমাদের কাছে পাওয়ার পয়েন্ট কিন্তু খুব একটা হেল্পফুল সফটওয়্যার।